পারবে না। কেউ বলছেন 10 বছর লাগবে, কেউ 20 বছর, কেউ 50 বছর, যার যেরকম সুবিধা সেভাবে করছে। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ আসতে 4 বছর লাগবে। এখন এটা কিভাবে, সেটা নিয়ে একটু ব্যাখ্যা দিই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপিকে নয়, জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান। সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পন্থী, আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। পাকিস্তান থেকে আরেকটি জাহাজ আসছে বাংলাদেশে, কি থাকছে সেই জাহাজে? প্রিয় দর্শক, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি। গত 2 দিন ধরে ইসলামী আলোচক ও কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। আলটিমেটাম দিলেন আপনার সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসকে যে 17 মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে। আপনারা যদি এখন পর্যন্ত নিজেদের ভুল ভ্রান্তি যদি শুধরে না নেন, তাহলে 17 মিনিট আমরা আপনাদের পিছনে ব্যয় করব না আপনাদের সরাতে, এটা ভুলে যাবেন না। আসলে হঠাৎ কেন আন্দালি পার্থ এই সমন্বয়কদের, বিশেষভাবে সার্জিস, হাসনাত, আপনার নাহিদ আর হচ্ছে আসিফ মাহমুদ, এদেরকে এই 17 মিনিটের আলটিমেটাম দেন কেন? প্রথমত হচ্ছে সমন্বয়করা দল গঠন করতেছে, দ্বিতীয়ত বাংলাদেশে ডক্টর ইউনূস যে নির্বাচনের যে ইটা দেয়, ঘোষণাটি দেয়, সেটি সম্পূর্ণ সঠিক নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে আশা করা যায় 2026-এর শেষ দিক দিয়ে আমরা নির্বাচন হলেও হতে পারে। এই হলেও হতে পারে যখন নাকি আসলে এই ধরনের একটা গুঞ্জন চলে আসে, ঠিক তখনই আন্দোলিত পার্থ এই ঘোষণাটি দেন। দেখা যাক আন্দোলিত পার্থ যে 17 মিনিটের আলটিমেটাম দিলেন, এটা আসলে কতটুকু কার্যকরী হয়। তবে আমার মনে হয় যে আন্দোলিত পার্থ কিংবা বিএনপির যারা নাকি আছেন অনেক নেতাকর্মীরা বর্তমান এই ডক্টর ইউনূসের প্রতি অনেক ক্ষিপ্ত, অনেক প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। হাসনাতের বক্তব্য হচ্ছে যে আপনার আমরা সাধারণ আওয়ামী লীগ যারা নাকি মানে সমর্থক আছে আপনার গ্রাম অঞ্চলে কিংবা যারা নাকি সাধারণ ভোটার আছে আওয়ামী লীগের, তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা আপনাদের প্রতি কোনো করবো না, কেমন আসুন আমরা আপনারা মিলে একটা ভালো একটা বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারবো কিংবা উপহার দিব, চলেন। মানে এই ধরনের একটা তিনি বক্তব্য রাখেন। আপনি বুঝতে পারছেন মানে কি বলে, মানে এরকম হয়ে গেল যে জুতা মাইরা গুরুদান। হ্যাঁ, এই গুরুদান হাসনা তোমার কি মনে হয়? হাসনা, তুমি যদি কোটি টাকা দাও, তুমি যদি বলো যে আমি আপনাকে কোটি টাকা দিলাম, আপনাকে আমাকে ভোটটা দেন, সে কোটি টাকা জীবনও ধরবে না, উল্টা জানেন কি করবে? আপনাকে 2 গালে 2টা জুতার বাড়ি দিবে আপনাকে। সিরিয়াসলি বলতেছি আমি। মানে আপনি কি লেভেলের মানে বোকা টাইপের কথা বলেন বুঝে আসে না, বুঝতে পারছেন? আর দেখলেনই তো যে এই সমন্বয়কারীরা প্রতিটি প্রতিষ্ঠানে কি লেভেলের মানে বেয়াদবি করতেছে, দেখলেনই তো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। 19 ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচনে অংশগ্রহণে আমরা কোনো দলকে বাধা দিচ্ছি না। নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠ থাকবে সমতল, সেভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। অধিকার বঞ্চিত মানুষ আদায় করবে তাদের অধিকার। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। কেউ বলছেন 10 বছর লাগবে, কেউ 20 বছর, কেউ 50 বছর, যার যেরকম সুবিধা সেভাবে করছে। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ আসতে 4 বছর লাগবে। এখন এটা কিভাবে, সেটা নিয়ে একটু ব্যাখ্যা দিই। প্রথম কথা হচ্ছে এই যে তারেক জি, তিনি জীবনে আর ফিরতে পারবেন কিনা, বিএনপি কখনোই উঠে দাঁড়াতে পারবে কিনা, এই সব কিছুই ছিল হতাশায় নিমজ্জিত। কিন্তু হঠাৎ করে সবকিছু কিভাবে বদলে গেল, বদলাতে পারে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সুতরাং আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগের কবর হয়ে গেছে, সলিল সমাধি হয়ে গেছে, এটা যারা বলছেন বা ভাবছেন এটা সত্য নয়। এখন আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ফেরার তার পথ আছে। অনেকে মনে করেন ভারত তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা সত্য নয়। দ্বিতীয়ত, তার নামে অনেক মামলা, 250-র উপরে মামলা, এগুলো কিভাবে মোকাবেলা করবেন, এগুলো সলভ হবে কিনা, এগুলোতে নির্দোষ প্রমাণিত হবেন কিনা, এগুলো অনেক দীর্ঘ ব্যাপার। দেখছেন না তারেক জিয়ার উপর এত মামলা,
এখন কি? এখন তো উনি সুটকেস নিয়ে রেডি চলে আসবে, অর্থাৎ মামলা সব উঠে যাবে। শেখ হাসিনার ব্যাপারেও একদিন মামলা সব উঠে যাবে, কিন্তু তার আগে তার দলকে ক্ষমতায় ফিরতে হবে। এখন দল ক্ষমতায় ফিরবে কি করে? পথ আছে তিনটা। একটা হচ্ছে ক্ষমতা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেরা, আরেকটা হচ্ছে আপোষ ফর্মুলায়, আর আরেকটা হচ্ছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর প্রসঙ্গটা বাদ। কেন বাদ? কারণ এই যুগের সেনাবাহিনীরা ক্ষমতায় নিতে চায় না, কারণ সেনা শাসন এখন অজনপ্রিয় পৃথিবীতে, আর সেনাবাহিনীও এখন অনেক শেয়ানা। তারা যদি ক্ষমতা নিয়ে নেয় তো আপনাকে বসাবে কেন? তারা তো নিজেই বসতে থাকে। আর আমাদের দেশে দেখা গেছে যে সেনাবাহিনী যখনই কু করেছে তারা নিজেরাই বসেছে, কাউকে বসায় না। সুতরাং এই চ্যাপ্টার বাদ। তবে চ্যাপ্টার থাকলো দুইটা। একটা হলো ভোটের মাধ্যমে। এখন অনেকেই মনে করেন এই টার্মে যে সরকার বলছে যে 1 বছর বা 1.5 বছরের মধ্যে যে নির্বাচন হবে, এই নির্বাচন আওয়ামী লীগ এই টার্মে ক্ষমতায় যেতে পারবে না, এটা বেশিরভাগ মানুষের ধারণা। বাদ দিলাম, তিনি এই টার্মে যেতে পারবেন, তাহলে তাকে অন্য টার্মের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু অন্য টার্মের পুরো অপেক্ষা করা লাগবে, সেটা আমি পরে বলছি। আরেকটা ফর্মুলা আছে আপোষ ফর্মুলা। আপোষ ফর্মুলা হলো কি, মানে আন্দোলন করে বিভিন্ন ভাবে এত চাপ তৈরি করা, বিদেশ থেকে এটা ক্যাম্পেইন করা, সবকিছু চাপ করে সরকারকে বাধ্য করা, যে সরকারই আসছে তাকে বাধ্য করা একটা আপোষ ফর্মুলা, যে তাদের নেতৃত্বে ছুটাতে হবে, তারা আসবেন রাজনীতিতে, এই ধরনের একটা দাবি। তবে এটা হচ্ছে জটিল, এটা হচ্ছে কিছুটা জটিল। সহজ হচ্ছে ক্ষমতার মাধ্যমে ভোটের। এখন ধরেন ভোট হলো 2026 জুন মাসে ধরেন। এখন আওয়ামী লীগ যে স্টেপ প্রথম নেবে সেটা হলো সামহাও তাকে নির্বাচনে অংশ নিতে হবে। পাস ফেল পরে রেজাল্ট হলো ওটা পরে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং অনেকে মনে করছেন সরকার জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য হবে, ইভেন কি বিএনপিও মনে করে। সুতরাং আওয়ামী লীগ থাকছে এটা কনফার্ম, এবং আওয়ামী লীগ সরকারে থাকছে না এটাও প্রায় কনফার্ম, কিন্তু বিরোধী দলে প্রধান বিরোধী দলে থাকবে এটাও কনফার্ম। এখন আওয়ামী লীগ কি করবে? প্রধান বিরোধী দল হওয়ার পরেও শেখ হাসিনা আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ যেটা তৈরি করতে পারে সেটা হলো আওয়ামী লীগ কিছুদিন একটু সময় দেবে সরকারকে। ধরেন বিএনপি সরকারই আসলো, জামাত আসলো, যারাই আসলো, কিন্তু আস্তে আস্তে সংগঠিত হয় তারা বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করবে, এবং এগুলো হরতাল অবরোধ এসব দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। এবং এটার পর তারা দাবি করবে মধ্যবর্তী নির্বাচন, এবং 2 বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচন করতে বাধ্য করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু ছোট দল না, বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন জায়গা নেই যে আওয়ামী লীগ নেই। এই কঠিন সময়ে দেখেন তারা তাকে থেকে কিন্তু মিটিং এসব করতেছে, কোর্টের বারান্দায় জয় বাংলা বলছে, মানে এরা পড়ুয়া করে এই টাইপের। এবং আগামীতে এটা আরো তীব্র হবে তাদের। এখন মধ্যবর্তী নির্বাচন যদি 2026 নির্বাচন হয়, আর 2 বছর পর যদি মধ্যবর্তী নির্বাচন হয়, তাহলে 2028 সালের নির্বাচন হবে পরবর্তী নির্বাচন, সেকেন্ড টার্ম। এবং 28 হলে 4 বছর সময় লাগবে, এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটা মোটামুটি 80% শিওর। কারণ ওই যে 2 বছর সরকার চালাবে দেশ, যে সরকারই আসুক তাদের ব্যর্থতা হবে, এটা মোটামুটি 70-80% এখনই বলা দেওয়া যায়। কারণ কারা আসবে? মেইনলি বিএনপি আসবে, আওয়ামী লীগ বিরোধী যারা আসবে তারা এসে আওয়ামী লীগ যেরকম উন্নয়ন করেছে সেরকম করতে পারবে না, করা ডিফিকাল্ট। এবং ঠিক 4 বছর পর যখন নির্বাচন দিয়ে আওয়ামী লীগ পাশ করে ক্ষমতায় আসবে, তখন ওই যে তারেক জিয়ার মতো কেস হয়ে যাবে, সব উঠে যাবে হাওয়ার মতো, হ্যাঁ। এবং শেখ হাসিনা ফিরবেন, লক্ষ লক্ষ লোকের জমায়েত হবে। এবং এইটা ভাবা, এটা এই যে হিসাব, এটা খুব কঠিন হিসাব না। তবে প্রশ্ন থাকে, ততদিনে তার বয়স হয়ে যাবে 82 বছর। এখন 82 বছর বয়সে তিনি মানসিক এবং শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন সেটা প্রশ্ন রয়েছে। যার ফলে কথা দাঁড়াচ্ছে তিনি হয়তো ফিরবেন, তবে প্রধানমন্ত্রীর বেশে ফিরেন নাকি প্রধানমন্ত্রী হীনভাবে ফিরেন সেটা হচ্ছে প্রশ্ন। তবে তিনি ফিরবেন। সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার 14 জেনারেশন ওয়াশ করে দিয়েছেন, তার ব্যক্তি জীবনকে একদম সামনে নিয়ে আসছেন। তো এই যখন অবস্থা, তখন শাহিদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন। সেখানে শাহিদ আলমের পাশাপাশি কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ আরও যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন, সম্ভবত পিনাকি ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না, যাই হোক। তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন, তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছিল। তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি, তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে। তবে শাহেদ আলমের বক্তব্য তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট করবেন, এরকমই প্রশ্নটা ছিল। ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপি কি নয়, জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান। তো শাহেদ আলমের একটা বক্তব্য ছিল পাইক্কা বীজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে, যে পাকিস্তানের নারীরা কত সুন্দর, বাংলাদেশের তারা আসলে কেমন, অথবা পাকিস্তানে ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন, জনগণকে বলে থাকেন যে পাকিস্তান যান। আবার চিকিৎসার বেলায় তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন,
সাজেস্ট করেন, এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান। তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায়, ভারতের বিরোধিতায় তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন। কিন্তু সাংবাদিক শাহিদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পন্থী, আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। আর এই জন্য তিনি ইদানিং সময় বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়েদ থেকে শুরু করে আরও অনেকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তার মাঝখানে তো আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নেতাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন, কি জানেন, ডক্টর তাহিরি সম্ভবত। তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে। যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহিরি যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই, তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে, অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে। শাহিদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোড়, ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন। সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহিদ আলমের আবার সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করছেন। এর আগেও ইস্কন ইস্যুতেও কিন্তু শাহিদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল। তবে জনমত কোন দিকে আছে? জনমতে সাংবাদিক শাহিদ আলমের যেই কন্টেন্ট, সেইটার নিচে যে পরিমাণ গালি, দোয়া, দুরুস বাঙালি করছে, বিপরীতে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর এখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে। এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে বক্তব্য দিচ্ছেন, তবে তাদের মতন মানুষরা নিশ্চয়ই এরকম আবেগী সিদ্ধান্তে এখনো কাজ করেন না। শাহিদ আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না। তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতায় আনতে চায়, বিএনপিকে হটিয়ে? আবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য, নানান বক্তব্যগুলোকে এখানে শাহিদ আলম তুলে ধরেছেন। এখন সাংবাদিক ইলিয়াসও তো তার পরের ভিডিওতে এটা নিয়ে অবশ্যই তিনি উত্তর দিবেন। দেখা যাক কোন দিকে যায়। একদিকে আবার অলরেডি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে শামাপন্থীরা ঝাড়ুটারু নিয়ে মিছিল করেছেন, মানে এখন একটা পাল্টাপাল্টি অবস্থান চলছে আর কি। তো অপেক্ষায় আছি। আপনারা কি মনে করেন, সাংবাদিক ইলিয়াস জামাতের পক্ষে অবস্থান নিয়েছেন, বা যদি নেন সেটা কি ভালো হবে নাকি বিএনপির পক্ষে অবস্থান নিলে ভালো হবে? পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল, তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে। তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে। যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল, গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে, কোনো অস্ত্র আসেনি। কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র। বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে। এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে। এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কী আছে, এটি নিয়ে আবার আলোচনা হয়েছে। বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে, কখনো কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কী আছে। আমাদের বন্দর, আমাদের রোড, আমাদের ট্রানজিট সব কিছু ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে 15 বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কী এসেছে। কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে, তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে। বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক, এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো, সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ চায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরও জোরালো হোক। কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ, বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরও ভালো হবে। কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয়, সবার সাথে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আসলে আরেকটি বিষয়, আমাদের একজন বিএনপি নেতার জামাই, তিনি সাম্প্রতিক সময় বেশ অনেকেই কটাক্ষ করেন তার মতের বাইরে গেলে। একটা সময় তাকে মনে করা হতো যে তিনি ফ্যাসিস্ট বিরোধী একজন ব্লগার, কিন্তু এখন তাকে মনে হচ্ছে তিনি একটি বিশেষ গ্রুপের ব্লগার, অর্থাৎ তিনি বাম রামপন্থী চিন্তা চেতনার একটা ধারক বাহক হয়ে দাঁড়িয়ে গেছে। কীরকম? সাম্প্রতিক কোনো একটি প্রোগ্রামে যেমন সাজো তেমন একটা কি প্রোগ্রাম ছিল, সেখানে হামাস সদস্য সাজা হয়েছিল, কিছু যুবক হামাস সেজেছে। হামাস কারা? হামাস হলো গাজার সেই প্রতিরোধ বাহিনী যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু তাদেরকে ইসলামিস্ট, জঙ্গি এরকম তকমা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কিন্তু একটি বিষয় আমাদের আসলে কনফার্ম করা উচিত, হামাস কারা আর আইএস কারা, দায়েশ কারা। আবার আমাদের মনে রাখতে হবে যে ফিলিস্তিনের যারা মুক্তিকামী তারা কারা। এটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা সব কিছুকে জঙ্গি মনে করবো, মিলিয়ে ফেলবো, গুলিয়ে ফেলবো। আমি সেই বিএনপি নেতার জামাতা, বিএনপির কোঠায় যিনি আজকে আলোচনার তুঙ্গে উঠছেন, হয়তোবা তার নামটি আপনারা সবাই জানেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনার একক ইচ্ছায় চলবে না। এই দেশের মানুষ যেটাকে অধিকাংশ সমর্থন করবে সেটাই হবার কথা। আমার শ্বশুর হয়তো বড় বিএনপি, আওয়ামী লীগ বা জামাতের নেতা নন, কিন্তু এই দেশের নাগরিক আমিও, এই দেশের নাগরিক আমরা, আপনি সহই আমরা নাগরিক। যদিও আপনি প্রবাসে থাকেন, এই দেশের নাগরিক আছেন কিনা জানি না, কিন্তু ইসলাম শব্দটাকে কখনো জঙ্গি প্রমাণের জন্য আপনারা যেভাবে ব্যস্ত হন, এটাকে আমরা ভালোভাবে গ্রহণ করছি না। যারা হামাস সদস্য সেজেছে তারা মুক্তিকামী, যেমন 71-এ আমরাও মুক্তিকামী ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি। আমি না করলেও
আমার পিতৃপুরুষরা করেছে, আমার অগ্রজরা করেছে বলেই আমাদের স্বাধীন পেয়েছি। তো আজকে 1 লক্ষের মতো আনঅফিসিয়াল আর অফিসিয়ালি 45,000-এর উপরে ফিলিস্তিনিরা প্রাণ দিয়েছে কেবল একটি স্বাধীন মানচিত্রের জন্য, যারা একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। আর সেই ফিলিস্তিনের যুবকদের প্রতিকৃতি বা তাদের মতো করে সেজে কেউ যদি জঙ্গি হয়, তাদেরকে যদি জঙ্গি বলে, তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই, তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই। আপনাদের ইচ্ছাই রাষ্ট্র চলবে না, আপনাদের হাতে গোনা কজন বামপন্থীদের ইচ্ছায় দেশ চলবে না। এই দেশে 90% মুসলমান, প্র্যাকটিক্যাল মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, তাদের ইচ্ছায় দেশ চলবে। ইমরানের সরকার, শাহেদ আলম কিংবা বিএনপি পোষ্য কোঠায় জামাই যারা, তাদের ইচ্ছায় রাষ্ট্র চলবে না। আপনাদের মতামত আপনারা দিতে পারেন, সেটা গ্রহণ করবো কি করবো না সেটা আমাদের ইচ্ছা। যারা এই দেশে, এক কথা বলতে পারি, আমরা যারা এই দেশটাকে সবসময় আগলে রাখি, আপনাদের মতো সুবিধা গ্রহণকারী নই, আমাদের ইচ্ছা এই রাষ্ট্র চলবে। উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি, তা আপনি সাইদি সাহেবের ফাঁসি চেয়ে আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন, আপনি তো শাহবাগে গেছেন। গত 2 দিন ধরে ইসলামী আলোচক ও কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। এ বিষয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন বক্তব্য এলেও সঠিক তথ্য মিলছিল না। অবশেষে ফেসবুক লাইভে এসে নিজেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সাইদ আহমদ। আমরা প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন, আপনাকে তো না করা হয়েছে, আপনি আসতেছেন কেন? এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে? আমি বললাম আপনারা তো আমাকে কেউ না করেননি, আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটরসাইকেল এবং হোন্ডা পাঠালেন, মানুষ পাঠালেন, যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন, যাক উনি ফোন কেটে দিলেন, আমার কথা উনি শুনলেন না। আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি। তো ওনারা বলতেছে না হুজুর কি বলতেছেন, জীবন দেওয়া লাগে, জীবন দেবো আপনার জন্য। আমি বলছি ভাই এটা আবেগের কথা, আবেগ দিয়ে তো আর চলবে না, আমি চলে যাই, এটা আমার জন্য বেটার। তো ওরা আমাকে যেতে দেয় না, যেহেতু আমার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ডার বহর আমাকে ঘেরা, তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না। তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা, ওই ভাঙা একটা ব্রিজ, কাজ চলতেছে, ওই জায়গায় প্রায় 15-20 জনের বেশি হবে হয়তো, লাঠি সোটা নিয়ে, হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো। তো সাথে সাথে যেই 30-40 জন আমাকে রিসিভ করতে আসলো, এদেরকে তারা হুমকি ধমকি দিল, আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল। আমি বুঝলাম না, 2 মিনিটের ভিতরেই পুরো এলাকা খালি। তার মানে কমিটির কেউ নেই। অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই, অথচ 30-40 জন যারা জীবন দিতে তৈরি একটু আগে বলছিল, এরা কেউ এখানে নেই। তখন মাথায় আসলো যে এরাই কি আবার এরা কিনা, যে মিশে গেছে কিনা। তখন আমি গ্লাস খুললাম, ওরা বলতেছে বেরোন বেরোন, গাড়িতে কোনো কথা নেই। আমি বলছি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই, আমি তো আপনাদের মেহমান, আমার কাছে বলেন মাহফিল কোন যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘুরাই। না যাওয়া আসার কোনো সুযোগ, আপনি নামেন গাড়ি থেকে। আপনি জানেন না আপনি কি করছেন 2013 সালে? আপনি শাহবাগে গেছেন, সাইদির ফাঁসি চাইছেন, আপনি তো শাহবাগী, নামেন গাড়ি থেকে, দমক টমক দিয়ে। তো আমার সফর সঙ্গীরা বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে, আমরা নামি। তো ওরা নামলো, যখন ওরা নামলো আমি নামলাম না, অনেক পাশ থেকে বলতেছে এর নামাস না কেন গাড়ি থেকে, নামা, ওর সাথে কিসের কথা, এত ওয়েট করতেছিস কেন? এই দিক দিয়ে 2-3 জন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাস টাস রেডি রাখছে। আরেকজন বলতেছে পেট্রোল জ্বালা, আগুন জ্বালায় দিই গাড়িতে। তো আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম, যে নামার পর দেখি কি হয়। আমি নেমে সবাইকে সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম, ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। তো সমস্যা তো আছে, গাড়িতে উঠেন আপনি। মানে তারা হুন্ডা নিয়ে আসছে, হুন্ডা উঠতে বলতেছে। বললাম ভাই হুন্ডা কেন, আপনারা যা বলেন এখানে বলেন, প্রয়োজনে প্রশাসনকে ডাকেন, অথবা কোনো বাজারে যান, দোকানে যান, সরাসরি কথা বলি, হুন্ডা কেন উঠবো? হুন্ডা উঠতে হবে, আপনার সাথে কথা আছে। আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা, হুন্ডায় উঠ। আবার অনেকে বলতেছে মার। এই এক কথা দুই কথা। আমি বলছি ভাই হুন্ডাতে উঠতে পারবো না শীতের ভিতরে, আমি আমার গাড়িতে যাচ্ছি, আপনার হুন্ডা নিয়ে আসেন। কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না। আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না। তারপরে আমার মাদ্রাসা মতোই মাওলানা মাসুম বিল্লাহ, সে বললো যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতে নিতে হবে, আপনারা হুন্ডাতে নিতে পারবেন না। তা এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের, কথা শুনতেছে না, মার দে। এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল, আর আমার সাথে আমার সফর সঙ্গী 2 জন আমাকে জড়ায় 2 দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল। আমার ওই এক ভাই ছিল ইকবাল ভাই, ওনার একদম ঠোঁট সব ফুলে দাঁত নড়ে গেছে। আর মাসুমিল্লার কাঁধে, মাথায়, পিঠে, হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষি দিছে। আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয়, মানে এদেরকে এখানে মারবে, আমাকে একা নিয়ে নেয়। ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে, এরকম একটা ভাব। আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন, আমি যাচ্ছি, কোথায় যাওয়া লাগবে বলো। অবশেষে আমি আর মাসুমিল্লাহ একসাথে 2 জন হুন্ডায় উঠলাম তাদের সাথে। তারা মোটামুটি 7-8টা হুন্ডা, হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি, অনেকগুলো হুন্ডা। তো এই হুন্ডারগুলো আমাকে উঠালো, গাড়ি পিছনে পিছনে আসছিল। এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো, যেখানে কোনো মানুষের বসবাস নাই, বাড়িঘরও তেমন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড়ের মাঝখান দিয়ে চিপা অলিগলি। ওই অলিগলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে। আমি ভাই এখানে কোথায় নিচ্ছেন আপনারা? আমি যে হুন্ডা আমাকে নিচ্ছে আমি তাকে বললাম কোথায়। অপহরণ চেষ্টা ও হামলার কারণ সম্পর্কে সাইদ জানান 2013 সালের ঘটনা চক্রের শাহবাগ অবস্থানের বিষয়ে জড়িতরা নিজেদের ক্ষোভ প্রকাশ করছিল। তিনি বলেন এই ঘটনায় জড়িতদের অন্তত একজন নিজেকে জামাতে ইসলামের কর্মী পরিচয় দিয়েছেন। তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি। আমি বললাম তো জামাতের রাজনীতি করেন, জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো, যারা উঁচু লেভেলে আছে, বক্তা যারা আছে, এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো।
তা আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন। আর 13 বছর আগের একটা ঘটনা, 10 বছর আগের ঘটনা, যেটা আমি বারবার বলেছি এই জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছাকৃত, যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি, একাধিকবার পোস্ট করেছি, এই বিষয় নিয়ে তো আপনি সাইদের সময় ফাঁসিছে আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন। আপনি তো শাহবাগে গেছেন, আপনি আমাদের চোখে পানি ফেলছেন, আপনার সাথে তো এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না। এর আগে মঙ্গলবার সাইদ আহমদকে অপহরণ করার খবর ছড়ালে চারিদিকে হইচই পড়ে যায়। যদিও বড় কোনো বিপদ ঘটার আগে স্থানীয় জনগণ ও প্রশাসন তাকে উদ্ধার করতে সমর্থ হয় বলছিলেন সাইদ। যদিও ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায়, আপনার ইউনিয়ন নাকি জানি, ওখানে মেম্বার উনি যায়, যে গালিগালাজ করে হুন্ডা দিয়ে আমাদেরকে নিয়ে আসে। রাস্তায় এসে দেখি হাজার হাজার জনগণ, পুলিশের গাড়ি, এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে। আমি ওখানে যাওয়ার পর ওনারা আমাকে দেখে চিনে সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে 2-2.5 ঘন্টা ওনারা বসায় রাখছেন ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায়, ওখানে করবে, হরতাল করবে, এরকম কর্মসূচি দিচ্ছিল। তো দর্শক, কেমন লাগলো আজকে খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।